হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.2 নম্বর অধ্যায়টা করব। এর আগের দিন আমরা 1.1 নম্বর অধ্যায়টা শেষ করেছি। যদি না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে আগেরগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তো প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো কি একবার দেখি। দেখো কি বলেছে, নিচের বক্তব্যের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা বের করতে বলেছে। কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যা সর্বদাই কি বলেছে, মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা। আচ্ছা, আমি সহজে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমরা যে কোনো মূলদ সংখ্যা নিতে পারি, আমরা P/Q আকারে যেগুলো লিখতে পারবো সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো, তাই তো? এবং আমরা এর আগের দিন পড়েছিলাম যে সমস্ত পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, তাই না? তাহলে আমি দুটো পূর্ণ সংখ্যাই নিচ্ছি, একটা নিচ্ছি কি 3 আর একটা নিচ্ছি হয়তো 5 নিলাম। তোমরা চাইলে -3ও নিতে পারো, ঠিক আছে? একটা প্লাস একটা মাইনাস নিতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্যে একটা 3 নিলাম, একটা 5 নিলাম, ঠিক আছে? তাহলে এই দুটোকে যদি সমষ্টি, দেখো 3 একটা মূলদ সংখ্যা, কেন 3/1 আকারে লিখতে পারি, 5 মূলদ সংখ্যা মানে 5/1 আকারেও লিখতে পারি। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, যোগ মানে 3 + 5 যদি করি তাহলে কত হবে, 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে 8কে আমরা 8/1 আকারে লিখতে পারি, তাই তো? তাহলে দেখো এটাও একটা কি হচ্ছে, এটাও একটা মূলদ সংখ্যার আকারেই আসছে, তাই তো? তাহলে প্রথমটা কি হবে, প্রথম যে এটা সেটা হবে সত্য। বোঝা গেল কেন আসলো? কারণ হচ্ছে যে P/Q আকারে করলে তোমার একটা মূলদ সংখ্যায়, মানে দুটো মূলদ সংখ্যাকে যদি যোগ করি তাহলে অপর একটা মূলদ সংখ্যায় পাচ্ছি। 2 নম্বর যেটা দেওয়া আছে, দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বরটা কি বলে, দেখো যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যা হবে, তাই বলেছে। আচ্ছা, অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা P/Q আকারে লিখতে পারবো না। যেমন উদাহরণ হিসাবে এখানে বলি, উদাহরণ হিসাবে হয়তো নিলাম √3, √5, √7, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা তোমার অমূলদ সংখ্যা বলবো। এবার দেখো আমি একটা নিচ্ছি, উদাহরণ হিসাবে একটা নিচ্ছি হয়তো 3 + √5 একটা নিলাম, আর আরেকটা নিচ্ছি কি 3 - √5 নিতেই পারি। দেখো যেহেতু এটার সাথে √5 আছে, তার মানে এই পুরোটাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং এই পুরোটাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে আমাকে কি বলেছে, দুটো অমূলদ সংখ্যাকে যদি যোগ করি, তাহলে দেখো এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ মানে কি 3 + √5, এটাকে যোগ দিয়ে এই পরেরটাকে লিখলাম, মানে 3 - √5 যদি করি, দেখো এই √5 কেটে যাচ্ছে, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়, 3 যোগ করলে তোমার এখানে 6 হচ্ছে। তাহলে 6 তো কোনো, এর মাথায় তো কোনো রুট নেই, তাহলে এটা কি তোমার অমূলদ সংখ্যা হচ্ছে? অমূলদ সংখ্যা হচ্ছে না, ঠিক আছে? অমূলদ সংখ্যা গেলে এই যে এরকম আকারে থাকতে হবে, তাই তো? তাহলে এটাকে কি বলবো, যেহেতু এটা একটা মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা আকারে আসছে, তার জন্যে এখানে এটাকে আমরা মানে এখানে দেখো এই জায়গাটা যদি না থাকতো না, সর্বদা, এই সর্বদা থাকার জন্য এটা হবে না। সর্বদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা সত্য বলতে পারতাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার মিথ্যে। 2 নম্বর যেটা হবে সেটা কি হবে, মিথ্যা হবে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর দেখো কি বলেছে। 3 নম্বরটা বলেছে দেখো যে দুটি মূলদ সংখ্যাকে যদি গুণ করি তাহলে সর্বদা মূলদ সংখ্যা পাবো। তাহলে আমরা এই যে দুটো মূলদ সংখ্যা ধরেছি ওটা নিয়েই কাজ করি, 3 আর 5 নিয়েছি। এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে, 3 × 5, তাহলে কত হবে, 3 × 5 = 15। তাহলে 15 একটা হচ্ছে কি, এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে কেন, কারণ 3/1 5/1 লিখতে পারি এবং এটাকে 15/1 লিখতে পারি, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে এটা কি হবে, এটা হয়ে গেল সত্য। তাহলে দুটো মূলদ সংখ্যাকে গুণ করলে অপর একটা মূলদ সংখ্যা পাবো, তাহলে এটা কি হবে, সত্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বরটা কি বলেছে, যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা কি কি ধরেছি, এই যে এইটা, তাহলে 3 + √5 গুণিত 3 - √5, এই দুটোকে গুণ করতে বলেছে। আচ্ছা, আমরা জানি এই দুটো, এই যদি দুটো একই জিনিস থাকে এবং মধ্যেকার চিহ্ন দুটো আলাদা থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার,
তাই তো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। আচ্ছা, 3-এর স্কোয়ার করলে কত হয়, 3 3 9 মাইনাস √5, √5-এর স্কোয়ার করলে রুট উঠে গিয়ে রুটের ভেতরে যেটা থাকবে সেটা বেরিয়ে আসে, তার মানে 5 বেরিয়ে আসলো। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 9 থেকে 5 বাদ দিলে এখানে 4 হয়ে গেল, তাই তো। 9 থেকে 5 বাদ দিলে আমরা 4 পেলাম। তাহলে 4 তো অমূলদ সংখ্যা না, তাই না? তাহলে 4 হচ্ছে মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলতে পারি। তাহলে কি হবে, এটা বলে দিয়েছে যে দুটি মূলদ সংখ্যা গুণ করলে সর্বদা মূলদ সংখ্যাই পাবো, তাই বলছে। এই দুটি অমূলদ সংখ্যা গুণ করলে সর্বদা মূলদ সংখ্যায় পাবো। তাহলে দেখো, দুটো মূলদ সংখ্যা গুণ করলে সর্বদাই পাবো না, এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, ঠিক আছে। দুটো মূলদ সংখ্যা কী হয়, গুণ করলে সর্বদাই যে মূলদ সংখ্যা পাবো সেটা নাও হতে পারে। তাহলে এটা হলো কি, এটা হলো যেহেতু সত্যর ক্ষেত্রে। এবং আমি আর একটা নিচ্ছি, দেখো হয়তো একটা নিলাম √5 এবং একটা নিচ্ছি √7, ঠিক আছে, দুটো আলাদা নিলাম। তাহলে গুণ করলে কত হয়, দেখো রুটের ভেতর গুণ হবে, তাহলে কত হয়, 5 7 35। তো দেখো দুটো রুট যদি আমি গুণ করি তাহলে কি হবে, গুণ করলে এখানে রুট থাকছে, ঠিক আছে। তাহলে দেখো দুটো যদি একই জিনিস আসলো তার জন্য এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আকার আসলো, কিন্তু এটা অমূলদ সংখ্যা, তাই তো। তাহলে এখানে বলেছে দেখো সর্বদাই মূলদ সংখ্যা হবে, তাই বলেছে, তার মানে এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। তাহলে এখানে কি হবে, আমরা মিথ্যা লিখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা মিথ্যা লিখলাম 4 নম্বরেরটা। আচ্ছা, 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি বলেছে, 5 নম্বরটা বলেছে যে প্রতিটি মূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যায় যে নিয়েছি 3 এবং 5, এই সংখ্যাগুলো কি প্রত্যেকটা বাস্তব সংখ্যা, তাই না। 3ও বাস্তব সংখ্যা, 5ও বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। তারপরে কি আছে দেখো, প্রতিটি বাস্তব সংখ্যায় বলছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা 6 নম্বরটা দেখো, বাস্তব সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে মাইনাসের দিকে যত ইচ্ছা, প্লাসের দিকে যত ইচ্ছা যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারবো, এবং যেগুলো p/q আকারও লিখতে পারবো সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো, তাই না। তাহলে কি এখানে বলেছে সমস্ত বাস্তব সংখ্যাই বলেছে অমূলদ সংখ্যা। তাহলে এটা কি হবে, ধরো না 3 নিলাম, তাহলে 3কে কি আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো, বলতে পারবো না। তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি ও 4টি অমূলদ সংখ্যা লিখি, তাই বলেছে। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে দেখো, তাহলে এটা হচ্ছে কত, 2 নম্বরের গুলো। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা হচ্ছে যে সব সংখ্যাদের p/q যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা কখনোই 0 হবে না, এত হয় আকারে p/q আকারে, এই যে এখান থেকে এইটুকু ব্র্যাকেটের মধ্যে লিখবা, p/q আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে, ঠিক আছে। তাহলে কি লিখলাম, যেসব সংখ্যাদের p/q ব্র্যাকেটের মধ্যে লিখবো যেখানে p ও q কি উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা, p/q উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 হয়, ব্র্যাকেট ক্লোজ, আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। এটার কি জানতে চেয়েছে, 4টি অমূলদ সংখ্যা জানতে চেয়েছে, তাই না। তাহলে উদাহরণ হিসাবে বলতে পারি, উদাহরণ হিসাবে কী কী নিচ্ছি, একটা নিচ্ছি √3, √5 নিলাম, আরেকটা নিচ্ছি √2 নিচ্ছি, ঠিক আছে, আরেকটাকে নিচ্ছি হয়তো নিলাম 2√3 নিলাম, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোকে 4টে বলেছে, 1 2 3 4টে, তাহলে 4টে হলো অমূলদ সংখ্যা। এবার দেখো তারপর এগুলো কি আছে, 3-এরগুলো বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা সেটা লিখতে বলেছে, ভালো করে দেখবা। কত আছে,
3-এর 1। প্রথমটা কত আছে? প্রথমটা দেওয়া আছে √9। আচ্ছা, 9কে আমরা কি করব? প্রথমে ভাঙবো, আলাদা করে অন্য একটা জায়গায় ভাঙবো। মানে 9কে কত দিয়ে ভাগ যায়? 9কে 3 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে 3 দিয়ে করলে 3 তিরিকে 9 হয়, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারবো? রুটের ভেতরে 9-এর জন্যে 3 গুণিত 3 লিখতে পারবো। আচ্ছা, দুটো 3-এর জন্য কি হয়? দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? তার মানে রুটের ক্ষেত্রে আমরা কি জানি? দুটো যদি একই জিনিস থাকে তাহলে একটা বাইরে বেরিয়ে আসে। তাহলে কত হবে? 3 বাইরে বেরিয়ে আসলো। তাহলে দেখো, এটার মাথায় কোনো রুট থাকলো না, তাই তো? তাহলে আমরা এটা কি বলতে পারবো? যে √9 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে √9কে আমরা কি বলতে পারবো? √9 হচ্ছে একটা মূলদ সংখ্যা। এরপর দেখো 2 নম্বরটা। 2 নম্বরটা কত আছে? √2, 2, 5 আছে। একই রকমভাবে 2, 2, 5কেও ভাঙবো। দেখো, যেহেতু এর শেষে 5 আছে, তার মানে এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ করে দেখবা, 4 5 20, 22, 25 হবে। তার মানে 5 5 25। তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় 45 হবে। 5 দিয়ে আবার 45কে করলে 5 9 45, 9কে 3 দিয়ে করলে 3 3কে 9। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে দেখো রুটের ভেতরে কী কী থাকছে? রুটের ভেতরে থাকছে 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 থাকছে। তার মানে দেখো, দুটো একই জিনিসের জন্য একটা বাইরে বেরোবে। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরোলো, এবং দুটো 3-এর জন্য একটা, এই যে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোবে। তাহলে কত হবে? 3 5-এ, তাহলে কত হলো? 3 5-এ 15। তাহলে 15কে কী বলতে পারি? 15কে একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এর মাথাতে কোনো রুট নেই, তাই না? তাহলে কি বলতে পারবো? √2 2 5 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে √2 2 5 কি? √2 2 5 হচ্ছে একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো কত আসছে? 3 নম্বরটা, √7 দেওয়া আছে। আমরা 7কে ভাঙতে পারি না, তাই না? কতই জানি? 7 গুণিত 1। যেহেতু কোনো দুটো একই জিনিস নেই, তাহলে আমরা বাইরে বের করতে পারবো না। তাহলে কি লিখবো? যে √7 একটি কি হলো? যেহেতু রুট উঠলো না, তার জন্য এটা একটি কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো। 4 নম্বর দেখো কত আছে? 4 নম্বর দেওয়া আছে √50। তাহলে 50কে ভাঙি। দেখো, 50কে কত দিয়ে যায়? 5 দিয়ে ভাগ যায়। 5 10-এ 50। 10কে আবার 5 দিয়ে দিই, তাহলে 5 দুগুণে 10 হয়, আর ভাগ যায় না। তাহলে আমরা রুটের ভেতরে কি লিখতে পারবো? 5 গুণিত 5 গুণিত 2 লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো, দুটো 5-এর জন্য কি হবে? একটা 5 বাইরে বেরোবে, কিন্তু দুটো 2 নাই, তাহলে তাই তো? তাহলে কি হবে? রুটের ভেতরে 2 থেকে যাবে। দুটো 2 থাকলে এই 2টা বাইরে বেরোতো। যেহেতু দুটো 2 নেই, তার জন্য এর মাথায় রুট থাকবে। যেহেতু এখানে রুট আছে, তাহলে কি হবে? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে কি লিখবো? √50 একটি অমূলদ সংখ্যা, তাই তো? রুট থাকলো, তার জন্য এটা কি হলো? এটা একটা অমূলদ সংখ্যা হবে। রুটটা যদি না থাকতো, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারতাম। 5 নম্বরটা দেখো কি আছে? √100। আচ্ছা, 100কে এসে ভাঙি, কত দিয়ে যাই? 5 দিয়ে। 5 20 100 জানি। 20কে আবার 5 দিয়ে দিই, তাহলে কত হবে? 4 5 20। 4কে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। তাহলে 100কে ভাঙলে কত লিখতে পারি? 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2, তাই তো? এখানে দেখো, এই যে দুটো 5-এর জন্য কি হবে? একটা 5 বেরোবে, আর এই যে দুটো 2-এর জন্যে একটা 2 বেরোবে। যেহেতু গুণ আছে, গুণ থাকবে। তাহলে কত হবে? 5 দুগুণে 10। এর মাথায় কোনো রুট আছে কি? রুট নেই। তাহলে আমরা কি বলতে পারবো? √100 একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা হলো। 6 নম্বরটা দেখি। 6 নম্বরটা দেখো, এখানে -√81 দেওয়া আছে। এখানে মাইনাসের কোনো ভ্যালু নেই, মাইনাস যা আছে থাক। 81কে যদি ভাঙি, দেখো 81কে যদি ভাঙি, কত দিয়ে যাবে? 3 দিয়ে যায়। 3 দিয়ে 81কে ভাগ করলে কত হবে? 3 27 81 হবে। 27কে আবার 3 দিয়ে ভাগ যায়। 3 9 27। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3কে 9। তাহলে দেখো কটা 3 আসলো? 4টে 3 আসলো, তাই না?
দেখো কটা 3 আসলো, 4টে 3। তাহলে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোবে, যেহেতু আগে মাইনাস আছে মাইনাসটা থাকবে। দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, পরের দুটো 3-এর জন্য আর একটা 3 বেরোবে। তাহলে কত হবে, 3 3কে 9, যেহেতু আগে মাইনাস আছে তাহলে -9 বসে গেল। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে রুট ওভার মাইনাস √81 একটি তোমার মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। বোঝা গেল, একটি মূলদ সংখ্যা। কেন, কারণ এই যে 9-এর মাথায় কোনো রুট নেই, তার জন্য এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কি বলেছে, √42, তাই তো। আচ্ছা 42কে ভাঙি, 42কে যদি 2 দিয়ে ভাঙি কত হবে, 21 2 × 42। 21কে কত দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 7 21। তাহলে 42কে ভাঙলে কত আসছে, 2 × 3 × 7। এটা কোনো কিছুই ডবল নেই, তাই তো। তাহলে কি হবে, কোনোটাই বাইরে বেরোচ্ছে না। তাহলে আমরা কি লিখব, যে √42 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বোঝা গেল, কেন, কারণ এখানে রুট থেকে গেছে, তার জন্য এটাকে আমরা অমূলদ সংখ্যা আকারে বলতে পারবো। আচ্ছা এরপরে দেখি, এই যে কত নাম্বার, 8 নাম্বার অঙ্কটা কত দেওয়া আছে, √29 দেওয়া আছে। দেখো 29কে কিন্তু কোনো কিছুতে ভাগ যায় না 1 ছাড়া, তাই না। তাহলে 29 × 1 লিখতে পারি। তাহলে কি লিখবো, এটাও কোনো কিছুতে ভাগ যায় না এবং এটার মাথাতে রুট থাকলো, তাহলে আমরা কি লিখতে পারবো, যে √29 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা এরপরে কোনটা আছে, এরপরে 9 নাম্বার, যেটা শেষ আমাদের। কত আছে, 9 নাম্বারটা -√1000 দেওয়া আছে। আমরা কি করব, 1000কে ভাঙব, ভাঙলে কত হবে, দেখো 5 দিয়ে যদি ভাঙি, 5 দিয়ে করলে কত হবে, 5 2 × 10, দুটো শূন্য আছে বসে গেল। আবার 5 দিয়ে যদি দিই, 4 5 20, শূন্য বসে গেল। আবার 5 দিয়ে যদি দিই, 5 8 40, আবার এটাকে 2 দিয়ে দিলে কত হবে, 4 2 × 8, আবার 2 দিয়ে দিলে 2 2 × 4, তাই তো। তাহলে এখানে কত দিতে পারি, -√1000-এর জায়গায় এখানে লিখতে পারি, কটা 5 এসছে দেখো, 1 2 3টে, তাহলে 3টে 5 দিলাম, গুণিত কটা 2 এসছে, 1 2 3টে, তাহলে কটা 3টে 2 লিখলাম। আচ্ছা দুটো 5-এর জন্য কি হবে, এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, আর এখানে কি হবে, দুটো 2-এর জন্য আর একটা 2 বেরোবে। তাহলে রুটের ভেতরে কত থাকছে, দেখো একটা 5 পড়ে থাকছে এখানে, আর এখানে একটা 2 পড়ে থাকছে। তাহলে এখানে কত হচ্ছে, দেখো -5 2 × 10, রুট ভেতরে 10 থাকছে। তাহলে এখানে যেহেতু রুট থেকে গেল, তাহলে আমরা কি বলতে পারি, যে -√1000 একটি অমূলদ সংখ্যা, বোঝা গেল। তাহলে -√1000 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা এরপরে দেখো, এরপরে এই যে সংখ্যা রেখায় √5কে স্থাপন করি, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে। আচ্ছা এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কিছু জিনিস আগে জানতে হবে। ঠিক আছে, সেটা কি, দেখো আমরা এর আগের দিন বলেছিলাম এই যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল, যে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, সেই সমকোণী ত্রিভুজের এই যে তোমার ভূমির যা ক্ষেত্রফল, লম্বের যা ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করলে অতিভুজের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে। তাহলে এখানে কি করব, যে এখানে দেখো, তাহলে এখানে √5 বলেছে, তাহলে √5 কিসে কিসে আসছে, এখানে একটা ছবি আঁকি আমি পাশে। হ্যাঁ দেখো 5-এর 8টা, 4-এরটা, 5-এর না। এখানে কি হবে, এখানে একটা ছবি আঁকলাম, ছবি এঁকে আমরা কি ধরছি, আমরা এই নিচের টুকু নিচ্ছে 2 একক নিলাম, এবং ওপরটাকে আমরা কত নিচ্ছি, 1 একক নিচ্ছি, 1 একক। মানে আমরা লম্ব যেটা আছে সেটাকে নিচ্ছি 1 একক এবং ভূমিকে নিচ্ছি 2 একক। ঠিক আছে, কেন নিচ্ছি এক্ষুনি বুঝতে পারবো। দেখো
তাহলে আমরা একটা সূত্র জেনেছিলাম। কি সূত্র? দেখো এখানে এ নাম দিলাম, বি নাম দিলাম এবং সি নাম দিলাম। তাহলে আমরা জানি, কি জানি লিখি, যে আমরা জানি, কি জানি, যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কি, এখানে দেখো এসি, এসি মানে এখানে দেখো, এখানে এসি মানে হচ্ছে অতিভুজ। তাহলে এসি তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে এবি, তাহলে এবি তার স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে বিসি, বিসি তার স্কোয়ার দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাকে যদি এসির মান শুধু বের করতে হয় তাহলে কী হবে? এসি সমান, তাহলে কী লিখতে পারবো? এসি সমান রুট ওভার অফ তোমার এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার। এবার দেখো আমরা এ বির মান কত ধরেছি? এ বির মান এখানে 1 একক ধরেছি এবং বিসির মান এখানে কত ধরেছি? 2 একক ধরেছি। তাহলে এখানে আমি যদি এ বির জায়গায় 1 বসাই তাহলে রুট আছে 1 তার স্কোয়ার প্লাস এখানে বিসি মানে কত? 2, তাহলে 2 তার স্কোয়ার। তাহলে দেখো 1-এর স্কোয়ার করলে কত হবে? 1-এর স্কোয়ার করলে 1 হয় এবং 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? রুট 5। এই এককের মানই আমাকে জানতে বলেছে, যে রুট একক, এই রুট 5কে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে সংখ্যা রেখায় বসানোর জন্য কি করতে হবে? আমাকে এই যে ভূমি যেটা আছে সেই ভূমিটাকে 2 একক নিতে পারি অথবা 1 এককও নিতে পারি, আমার ইচ্ছা। তাহলে আমি ভূমিটা 2 একক ধরলাম এবং লম্বটা 1 একক নিলাম। তো এবার কি করতে হবে? এবার আমাকে একটা স্কেলের সাহায্যে দাগ দিতে হবে। ভালো করে দেখো, প্রথমে কি করব? প্রথমে আমরা একটা স্কেল নিয়ে এখানে দাগ দিব, দাগ দিলাম। এবার প্রত্যেকটা আমরা মাপ অনুযায়ী কেটে নেব, প্রত্যেকটা কত? 1 সেমি মাপ অনুযায়ী আমরা কেটে নেব। ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা কেটে নিলাম। আগে আমরা এই যে প্রত্যেকটা 1 সেমি মাপ অনুযায়ী কেটে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 1 সেমি মাপ করে কেটে নিলাম, হয়েছে? কাটার পর এখানকার মধ্যে যে কোনো একটাকে আমরা 0 ধরে নেব। আমরা ধরে নাও এই জায়গাটায় 0 ধরলাম, তাহলে এদিকে কী হবে? এদিকে -1, এদিকে -2, -3, এদিকে -4। তাহলে এদিকে কী হবে? 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, 9 দিলাম। এবং এই যে সরল রেখাংশ দেখতে পাচ্ছি এটাকে দিচ্ছি x এবং এটাকে নাম দিলাম y। হলো? এবার দেখো আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি ভূমিকে এই যে 2 একক নিয়েছি। তার মানে এখানে দেখো এই যে 0 থেকে শুরু করে 2 একক অবধি যেতে হবে। তাহলে এই 0 থেকে শুরু করলাম, এখানে 1 একক, এখানে 2 একক, তাহলে এই 2 একক অবধি গেলাম। 2 এককে গিয়ে এই জায়গাটায় 2 এককে যেখানে দাগ দেখতে পাচ্ছি ওই জায়গাটায় আমরা এই যে চাঁদাটা বসাবো। দেখো এই দাগটা একদম 2 এককের ওপর দাগটা বসালাম এবং এই দাগের এই দাগের সমান্তরালভাবে এই দাগটাকে নিব। ঠিক আছে? দেখো 2 এককের একদম সমান হলো হয়ে এখানে 90 ডিগ্রি কোথায় আসছে? দেখো এই যে এই জায়গাটায় তোমার 90 ডিগ্রি পড়ছে, এরকম জায়গায় তোমার কত পড়ছে? 90 ডিগ্রি পড়ছে, তাই তো? এবার কি করব? এবার এই যে স্কেল আছে এই স্কেলটাকে এই 90 ডিগ্রি সমান করে নিব, দিয়ে দেখো এই যে কোনো একটা জায়গায় 1 সেমি করে উপর টানবো। তাহলে দেখো এই যে 90 এই যে এখানে 90 ডিগ্রি তাকে সমান হয়ে গেল এবং এখান থেকে দেখো এখান থেকে 1 সেমি মানে এই জায়গাটা, দেখো এখান থেকে এইটুকু 1 সেমি হচ্ছে, তাহলে এইখান থেকে এইটুকু আমরা 1 সেমি টেনে নিলাম। হলো? আচ্ছা, টানার পর আমরা কি করব? টানার পর এখান থেকে এটা যোগ করে দেব। এখান থেকে আমরা এইটুকু কি করব? এইটুকু যোগ করে দেব। এই যে এখান থেকে এই দাগটাকে যোগ করে দিলাম, হয়েছে? যোগ করে দেওয়ার পর দেখো এরপর কি করব? এখান থেকে কাটা কম্পাস বসাবো। এরপর আমরা কি করব? এরপর এইখান থেকে এই জায়গাটায় বসাবো কাটা কম্পাসটা, বসিয়ে এই যে ওপরটা দেখতে পাচ্ছি এই আগাটা, দেখো এই যে ওপরটা এই আগা অবধি আমরা কি করব? এইখান অবধি আমরা প্রথমে মেপে নেব। ঠিক আছে? এই যে এখানে এই আগা অবধি মেপে নিলাম। মাপার পর এখান থেকে কি করব? এখান থেকে দাগ দেব। এই যে এখান থেকে এই নিচে দাগ দিলাম, একদম যাতে টাচ করে যায়। ঠিক আছে? যেখানে ঠেকছে এখানে তাহলে আমরা নাম দিই। এখানে নাম হচ্ছে এ নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি বি। ঠিক আছে? এটার নাম হচ্ছে 0 বা ও নাম দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব
যে এক্স ওয়াই সরল রেখাংশের ওপর √5 এর মান স্থাপন করলাম। ঠিক আছে, তাহলে কি লিখলাম? এক্স ওয়াই সরল রেখাংশের উপর, মাথা দাগ দিতে পারো, এক্স ওয়াই সরল রেখাংশের উপর √5 এর মান স্থাপন করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো, এরপরে পরের যে অঙ্কটা সেটা কত আছে দেখো, √3 দেওয়া আছে। তাহলে √3 বের করার জন্য আমার কী কী নিতে হবে আগে ভালো করে বোঝো। তাহলে √3 এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। দেখো তাহলে প্রথমে কি নিচ্ছি, √3 নেওয়ার জন্যে আমরা এখানে দুটো নিতে হবে তোমার সমকোণী ত্রিভুজ, যে আর লম্বটাও নিচ্ছি 1, ভূমিটাও নিচ্ছি 1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই যদি এরকম নিই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি এখানেও নাম দিচ্ছি এ বি সি, যদি নাম দিই তাহলে আমরা জানি কি এসি তার স্কোয়ার সমান এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, তাই তো? মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো এসি সমান কি লিখতে পারি? এসি সমান √ওভার এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার। এবার এ বির মান কত আমি ধরেছি? এ বির মান 1 নিয়েছি, তাহলে 1 এর স্কোয়ার প্লাস এখানে বি মানে এটা 1 এর স্কোয়ার, দুটো 1 1 ধরেছি, তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে কত হবে? 1 এর স্কোয়ার করলে 1, এখানেও 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 1 1 যোগ করলে √2 হয়ে গেল। তাহলে আমাকে তো √2 বলেনি, কত বলেছে? আমাকে √3 বলেছে, তাই তো? তাহলে দেখো তাহলে আরেকটা মান নিব কি, আরেকবার কি নিব আবার, এবার এখান থেকে এই যে অতিভুজের যে মানটা বেরোলো, এটার মান কত বেরোলো? এটার মান বেরোলো √2। এবার আমরা কি করব? √3 এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে √3 এর মান বের করার জন্য কি নিব? আবার এই √2 তার স্কোয়ার নিব প্লাস আবার একটা 1 নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরছি কি তোমার লম্ব এবং এটাকে ধরছি ভূমি। তাহলে এটাকে যদি আবার স্কোয়ার করি তাহলে কত হবে দেখো, √2 এর স্কোয়ার করলে কত হয়? √2 এর স্কোয়ার করলে √ উঠে যায়, তাহলে 2 প্লাস এখানে 1, তার মানে কত হলো? √3। তাহলে এই যে √2 এটাকে বের করবো প্রথমে 1 1 করে নিয়ে, তারপরে আবার √2কে নিয়ে আবার 1 নিতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি নিলাম? এখানে হচ্ছে এইটুকু √2, এবার আবার এখান থেকে আমাকে 1 নিতে হবে, এখান থেকে লম্ব 1 নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো মানে আমরা এই অতিভুজ পেলাম, অতিভুজ, আর এখানে এই যে লম্ব। আচ্ছা দেখো তাহলে এখানে কি করব? আবার একই রকমভাবে স্কেলের সাহায্যে দাগ দেবো। তাহলে এখানে আমার স্কেলের সাহায্যে দাগ দিচ্ছি। দেখো কি করব, এখানে স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপের দাগ কেটে নিলাম। দাগ কাটার পর এই প্রত্যেকটা 1 সেমি মাপে কেটে নেব। তাহলে এখান থেকে দেখো এই যে 1, প্রত্যেকটা আমরা 1 সেমি করে মাপ নিয়ে কেটে নিচ্ছি, প্রত্যেকটা 1 সেমি করে মাপ নিয়ে কাটলাম। কাটার পর কি করব, আমরা এখানে নিচ্ছি যে কোনো একটা জায়গায়, আমরা এখানে 0 নিলাম, এদিকে -1 -2 -3 নিলাম, আর এদিকে নিয়েছি 1 2 3 4 5 6 7। এবার দেখো প্রথমে আমরা কত নিয়েছি? প্রথমে 1 এবং 1 নিয়েছি, মানে লম্ব 1 নিয়েছি, ভূমিও 1, এই যে লম্ব 1 ভূমি 1। তাহলে আমরা কি করব, আমরা যদি এই 0 থেকে শুরু করি, এখান থেকে এখানে 1 ঘর গেলাম, তার মানে এবার কি উপরেও আমাকে 1 ঘর যেতে হবে। তাহলে কি করব, এই জায়গাটায় চাঁদা বসাবো, এই যে 1 ঘর যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা কি করব, চাঁদাটা বসালাম। দেখো চাঁদা বসিয়েছি, বসানোর পর এবার কি করব, এই যে 90 ডিগ্রি সোজা করে এখানে দাগ দিয়ে দেবো। এবার এই 90 ডিগ্রি সমান করে সোজা করে মেপে 1 সেমি করে উপরে কাটবো। তাহলে দেখো এই 7 এবং 6 এইটুকু নিলাম, মানে 1 সেমি হলো। তাহলে এই যে এখান থেকে এইটুকু আমি 1 সেমি কেটে নিলাম, কাটা হলো। কাটার পর এইখান থেকে এটা যোগ করে দিলাম। দেখো তাহলে এখান থেকে আমরা এইটুকু যোগ করে দিলাম। তাহলে এটা কিসের মান বেরোলো? এটা মান বেরোলো তোমার, এবার এই যে মানটুকু এখান থেকে কি করব, আমরা এখান থেকে আবার এটাকে টাচ করে এই জায়গাটায় মান বসাবো।
হালকা করে টাচ করবে, দিয়ে এই জায়গাটা টাচ করলো। ঠিক আছে, হলো। এবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে এটা কি, এইটুকু হচ্ছে √2 মান। এই √2 থেকে আবার দেখো, এই যে √2 মান যেটুকু হয়েছে সেখান থেকে আবার 1 সেমি নিতে হয়েছে, √2 প্লাস 1 করতে হয়েছে। তাহলে কি করব, এখানে যে √2 মান হয়েছে সেই জায়গাটায় আবার চাঁদা বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আবার আমরা কি করলাম, চাঁদা বসালাম। ঠিক আছে, চাঁদা বসিয়ে আবার কি করব, 90 ডিগ্রি উপরে কেটে নেব। এই যে এখানে 90 ডিগ্রি হলো, দেখো একদম এই যে √2 যেখানে হয়েছে সেইখানে কিন্তু চাঁদাটা বসিয়েছি, যেখানে ছেদ করেছে। এবার কি করব, এখানে বসিয়ে এই যে 90 ডিগ্রি যেটা করেছি সেই 90 ডিগ্রি সমান করে আমরা কি করব, আবার 1 সেমি করে কেটে দেবো। তাহলে এখান থেকে দেখো 10 এবং 9 আছে, তাই তো, 10 এবং 9-এর মাঝে কেটে নেব। এই যে এটা 90 ডিগ্রি হলো, তাহলে 10 এবং এই যে 9, এই যে 10 এবং 9, তাহলে এখানে 9 হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কেটে নেব, এটা হলো। এবার আবার সে একই রকমভাবে এখান থেকে এইটুকু দাগ দিয়ে দেবো। তাহলে এখান থেকে যদি আমি এইটুকু দাগ দিই তাহলে কত হচ্ছে, দেখো এরকম হচ্ছে না। এবার কি করব, আবার একই রকমভাবে এখানে চাঁদা বসিয়ে এই কাটা কম্পাস বসিয়ে এখান থেকে মানগুলো কেটে নেব। এই যে এখান থেকে কী করবো, আবার এই যে এখানে কেটে নিলাম। ঠিক আছে, দেখো ছেদ করলো। তাহলে এখানে কোনটা ছেদ করলো, নাম দিয়ে দিই। তাহলে এখানে নাম কী কী দিচ্ছি, নাম হচ্ছে এখানে ও নাম দিচ্ছি, এখানে এ নাম দিচ্ছি, এটাকে বি, এখানে সি নাম দিচ্ছি। তাহলে ও সি, এই ও আর সি এইটুকু হচ্ছে √3 মান। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এখানে নাম দিই এক্স, এখানে ওয়াই নাম দিলাম। তাহলে কি লিখবো, এখানে এক্স ওয়াই সরল রেখাংশের ওপর ও সি সমান √3 এর মান, √3 এর মান স্থাপন করলাম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এই জায়গাটা একটু গন্ডগোল হতে পারে, একবার দেখবা ভালো করে যে প্রথমে কি করলাম, প্রথমে এখান থেকে 1 সেমি করে নিলাম এবং উপরেও 1 সেমি নিলাম। তাহলে এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেল এবং এখান থেকে এই যে √2 এর মান বেরোলো এখানে। তাহলে এখান থেকে কি আমরা আবার নিয়েছি যে √2 এবং একবার 1 নিয়েছি। তাহলে √2 এর মান যেটা বেরোলো সেখান থেকে আবার উপরে 1 নিতে হবে। ঠিক আছে, তাহলে আবার এটা যেটা বেরোলো এই যে সি মানটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে √3 এর মান। ঠিক আছে, ওটাই মান বেরোলো, √3 এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের যে অধ্যায় সেটা আবার নেক্সট দিন শুরু করব।